আসসালামু আলাইকুম। মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। নতুন উচ্চতায় উপনীত বাংলাদেশ চীন সম্পর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের উপস্থিতিতে আজ দুদেশের মধ্যে 2টি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে তিস্তা সহ সার্বিক নদী ব্যবস্থাপনা, বিনিয়োগ, কারিগরি শিক্ষা, প্রযুক্তি সহ বেশ কিছু ইস্যুতে ঢাকাকে সহযোগিতা করতে চায় বেইজিং। চীন থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। বেইজিংয়ের গ্রেট হলে উদ্ভাসিত লাল গালিচার আভায় উজ্জ্বল হয়ে ওঠে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর মুহূর্ত। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাজস্বিক সম্মানে সস্ত্রীক ভূষিত হন তারেক রহমান। চীনের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া হয় সুসজ্জিত গার্ড অব অনার। রাজস্বিক অভ্যর্থনা শেষে বৈঠকে বসেন দুই প্রধানমন্ত্রী লি কিয়াং ও তারেক রহমান। আলোচনা হয় ব্যবসা, বিনিয়োগ সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী ও ঊর্ধ্বতন কূটনীতিকদের উপস্থিতিতে 2টি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে সংবাদ সম্মেলনে রপ্তানি বৃদ্ধি, ব্যাংক খাতে বিনিয়োগ, কারিগরি শিক্ষার প্রসার, বাণিজ্য সহায়তা সহ দেশের উন্নয়নে স্বাক্ষরিত এসব চুক্তি তুলে ধরা হয়। জানানো হয় তিস্তা মহাপরিকল্পনা সহ অভিন্ন নদী ও পানি ব্যবস্থাপনা নিয়ে সার্বিক সহযোগিতা করবে চীন। মায়ানমারের সাথে যদি কোনো ডায়ালগ করার প্রয়োজন হয়, স্পেশালি রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন বা প্রত্যাবাসনের জন্য, যেটা আমরা সবসময় বলছি যে ভলান্টারি, সেফ এবং ডিগনিফাইড রিপ্যাট্রিয়েশন চাই, সেই ক্ষেত্রে চীন বলেছেন তারা ফ্যাসিলিটেট করতে চায়। জলবায়ুর ক্ষমতায়ন নিয়ে বর্তমানে যে সরকার রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, সেখানে একসাথে কাজ করতে চাচ্ছেন আমাদের ন্যাশনাল প্রায়োরিটির উপর ভিত্তি করে। ফর ইনস্টেন্স গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে টেক্সটাইলের একটা বড় সুযোগ রয়েছে, এগুলো নিয়ে আমরা চীনের প্রিমিয়ার নিজে থেকে বলেছেন। প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন, দুর্যোগ মোকাবেলায় আধুনিকায়ন, ব্রিক্সে বাংলাদেশকে সংযুক্ত করা, চিকিৎসা সহায়তা ও গণমাধ্যমে বিনিয়োগের মতো নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের পাশে থাকবে চীন। ভূ রাজনীতি, কূটনীতি সহ বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রসারে একযোগে কাজ করবে বেইজিং। চীন কিভাবে বাংলাদেশের রোড, ব্রিজ, টানেল, পোর্ট এই ধরনের খুব ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট প্রসেসে হেল্প করতে পারে। নতুন ইকোনমিক জোন এবং ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলোতে কিভাবে চীনের বিনিয়োগ বাড়াতে পারে। বর্তমানে এই সফরের মাধ্যমে আমাদের বাংলাদেশ এবং চীনের যে 50 বছরের একটা সম্পর্ক, সেটা নতুন মাত্রায় পৌঁছেছে। পরে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে চীনের প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই প্রধানমন্ত্রীর বৈঠকের মধ্য দিয়ে চীন এবং বাংলাদেশের মধ্যকার পারস্পরিক সম্পর্ক নতুন দিগন্তে উন্মোচিত হলো বলেই মনে করছেন বিশ্লেষকরা। এর মধ্য দিয়ে বাংলাদেশ এবং চীনের বিনিয়োগ, ব্যবসা এবং পারস্পরিক যোগাযোগ আরও বৃদ্ধি পাবে, আর এই সফর সেই বার্তাই দিচ্ছে বলে মনে করছেন সকলে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বেইজিং, চায়না। সরকারি দলের দায়িত্বহীন বক্তব্যের কারণে দেশে সন্ত্রাসী কার্যক্রম বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। গাইবান্ধায় বিএনপি ও যুব দলের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত শিবির নেতা সালাউদ্দিনকে রাজধানীর একটি হাসপাতালে দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। এই ঘটনায় গত 21শে জুন সাইফুল্লাহ বারী নামে একজন শিবির নেতা নিহত হন। বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে জানিয়ে জামায়াত আমির বলেন, নমনীয়তাকে দুর্বলতা মনে করলে সরকার মারাত্মক ভুল করবে। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হওয়া সত্ত্বেও গৃহযুদ্ধ এড়াতে জামায়াত ফলাফল মেনে নিয়েছে বলে আবারও মনে করিয়ে দেন তিনি। এ সময় ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হামলায় জড়িতদের দ্রুত বিচার দাবি করেন। তারা বিভিন্ন সময়ে যে সমস্ত উস্কানিমূলক কথা বলেন, এগুলা থেকে সন্ত্রাসীরা উৎসাহ পায়। সরকারি দলের কিছু সিনিয়র নেতাদের দায়িত্বহীন কথাবার্তার কারণে এই ধরনের ঘটনা ঘটছে। আর কত রক্ত দিবে এই জাতি? এই রক্তের স্রোত বন্ধ হওয়া দরকার, শান্তি ফিরে আসা দরকার। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হওয়া সত্ত্বেও, আমাদের বিজয় জোর করে কেড়ে নেওয়া সত্ত্বেও আমরা শুধু দেশটা বিশৃঙ্খলা এবং সিভিল ওয়ারের দিকে না যাক, গৃহযুদ্ধের দিকে না যাক, এই জন্য এই নির্বাচনের রায় মেনে নিয়েছি।
জুলাই গণ অভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। মগবাজারে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। কর্মসূচির মধ্যে রয়েছে ১ থেকে ১৫ জুলাই জেলা শহরগুলোতে সেমিনার, ৬ জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় সংসদের সামনে মানববন্ধন, ২০ জুলাই গণ অভ্যুত্থানে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা সভা, ২৩, ২৪ ও ২৫ জুলাই চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কন এবং ৩১ জুলাই সারা দেশে মসজিদে দোয়া। সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আজাদ বলেন, আগের ফ্যাসিবাদী কায়দায় আবারও একদলীয় কর্তৃত্ব ফিরিয়ে আনার ব্যবস্থা করছে বিএনপি। ঋণ খেলাপিদের বিষয়ে কঠোর অবস্থানের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়মুক্তি নিশ্চিত করতে ঋণ খেলাপিদের সংসদ সদস্য পদ বাতিল করা প্রয়োজন। এছাড়া প্রস্তাবিত বাজেটে ৭৪% রাজস্ব প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাকে উচ্চাভিলাষী আখ্যা দেন তিনি। এ সময় বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনাও জানতে চান হাসনাত। আওয়ামী আমলের গুম, খুন ও দুর্নীতির বিচার নিশ্চিতেরও দাবি জানান তিনি। সরকারের কাছে এমন কি মেকানিজম রয়েছে যে মেকানিজমের মধ্য দিয়ে প্রায় আমরা ৭৫% আমরা রাজস্ব নতুন করে আমরা সংগ্রহ করতে পারবো। মাননীয় স্পিকার, ঋণ খেলাপিদেরকে ঋণ খেলাপি বলতে হবে। আমরা লজ্জা পাই একই সংসদ একসাথে শেয়ার করার জন্য। এমন একটি আইন প্রণয়ন করতে হবে তাদের সংসদ সদস্য পদ যেন বাতিল হয়। সেটি শুধুমাত্র সরকার দলের জন্য না, শুধু বিরোধী দলের জন্য না, সেটি বাংলাদেশের উন্নতি, প্রগতি এবং সমৃদ্ধির জন্য সেটি প্রয়োজন। সরকারি পর্যায়ে সেবা খাতের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হয়েছে পাসপোর্ট অফিস। টিআইবির প্রতিবেদন অনুযায়ী পাসপোর্ট সেবায় ঘুষের শিকার হওয়া খানার হার জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ৭৬.৬%। পাসপোর্ট পেতে ঘুষ দিতে হয়েছে ৮৪.৪% মানুষকে। পাসপোর্ট অফিসের পর অন্যান্য প্রধান সেবা খাতগুলোর ঘুষের হার যথাক্রমে বিআরটিএ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, কৃষি এবং ভূমি সেবা। সেবা খাতে দুর্নীতির গভীরতা ও ব্যাপকতা অতীতের চেয়ে আরও বেড়েছে। টিআইবির জাতীয় খানা জরিপ ২০২৫-এ উঠে এসেছে, দেশের বেশিরভাগ সেবা গ্রহীতারই অভিযোগ কাঙ্ক্ষিত সেবা পেতে ঘুষ দিতে হয়। এই অবস্থায় দুর্নীতি প্রতিরোধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। দুর্নীতি দমন কমিশনে যোগ্য ও সৎ ব্যক্তি নিয়োগের তাগিদও দেন তিনি। ১২,৬৩৩ কোটি টাকা হচ্ছে যে ঘুষ লেনদেন হয়েছে, সেটা যেরকম আমাদের জাতীয় বাজেটের ১.৮৫%, এটা যেরকম একটা বিশাল ক্ষতি, তার পাশাপাশি এটি যে যারা তুলনামূলকভাবে দরিদ্র জনগোষ্ঠী, তাদের উপরে নেতিবাচক প্রভাবটা আরো অনেক বেশি। দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব বিশেষায়িত প্রতিষ্ঠান হিসাবে আইনের উপর ভিত্তি করে তার দুর্নীতি প্রতিরোধ করবে, নিয়ন্ত্রণ করবে। প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ দুটাই করার দায়িত্ব। প্রতিকার এবং প্রতিরোধ করার জন্য যে প্রতিষ্ঠানটি, সেটিকে আরো কার্যকর করতে হবে। সৌদি আরবের মক্কায় নানা আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল শ্যামল বাংলা গ্রুপের ঈদ পুনর্মিলনী। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, মক্কার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে শুরুতে কোরআন তেলাওয়াতের পর শুরু হয় ফুটবল, দৌড় ও সাঁতার প্রতিযোগিতা। এরপর গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়। গ্রুপের সভাপতি আমির সুলতানের সভাপতিত্বে এবং ভায়েস মুন্সির পরিচালনায় বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, সবুজ, শামসুল আলম, মিজান করিম সহ অন্যরা। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন গ্রুপের নেতৃবৃন্দরা। পুরো অনুষ্ঠান পরিচালনায় ছিলেন গ্রুপের পরিচালক মফিজুল হক। জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য কোনো বড় চমক ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এ দলে অন্য সদস্যরা সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজেই খেলেছেন। মিরাজের ডেপুটি হিসেবে আছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়া সৌম্য, তানজিদ, লিটন, সাইফ হাসান, হৃদয়রা আছেন ব্যাটিংয়ের দায়িত্বে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের সেরা ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত সহ অলরাউন্ডার আছেন ২ জন। আমন্ত্রণে আছেন মুস্তাফিজ, তাসকিন, শরীফুল ও নাহিদ রানা। ইতোমধ্যে ২৮ জুন থেকে শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট খেলতে জিম্বাবুয়েতে আছেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটাররা। বৃহস্পতিবার ঐচ্ছিক অনুশীলন করেছে দলটি। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।